আচ্ছা, আগের দিন আমরা জুলজির সেকশন 2 পড়ছিলাম, যার মধ্যে প্লাজমা মেমব্রেন কিছুটা কভার করেছিলাম, বাকিটা আমাদের বাকি আছে। ঠিক আছে, আজকে বাকি পার্টটা পড়ব। আচ্ছা, স্টার্ট করার আগে কিছু কোশ্চেন অ্যান্সার হয়ে যাক। এইসব কোশ্চেনগুলো মাদ্রাসায় এসছিল, মাদ্রাসা যে 9-10-এর এক্সামটা হলো সেটাই এসছিল। এটা বলার চেষ্টা করো যে কি হবে অ্যান্সার। Present in the nucleus of eukaryotic cell but absent in the nucleus of prokaryotic cell. C histone. হ্যাঁ, Histone. আগের দিনই পড়লাম আমরা যে আরএনএ ডিএনএ এগুলো তো প্রেজেন্ট থাকে দুই রকমের সেলের মধ্যেই, হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে না, তাই তো? Yes, ma'am. নেক্সট যেটা সেটাও মাদ্রাসাতে এসেছিল, এটা বলো কি হবে? সবাই Singer and Nicholson. হ্যাঁ, সিঙ্গার আর নিকলসন ফ্লুইড মোজাইক মডেল করেছিল। তারপর নেক্সট এটা Nucleoid. C. Nucleoid. হ্যাঁ, নিউক্লিয়েট হবে। Which of the following is not present in eukaryotic cells? ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়েট থাকে না, নিউক্লিয়াস থাকে, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেমব্রেনসের, প্লাজমা মেমব্রেনসে কিছু মডেল পড়বো। আমরা যে স্ট্রাকচারটা পড়েছি সেটা তো একবারে তৈরি হয়নি, স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো লিপিড মডেল ছিল, লিপিডের উপর বেস করে তৈরি হয়েছিল। এই দুটো মডেলকে লিপিড মডেল বলা হয়। এই মডেলগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হওয়ার আগে তৈরি হয়েছিল। প্রথম মডেলটি হচ্ছে দ্য ওভারটন মডেল। এই মডেলটি 1902 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, প্রপোজ বাই সায়েন্টিস্ট ওভারটন ইন 1902. Suggests that the cell membrane is primarily composed of lipids arranged in single layer. সিঙ্গেল লেয়ার লিপিড দিয়ে তৈরি হয়েছিল, এটা বলা হয়েছিল প্রথম মডেলের মধ্যে। তারপর যে মডেলটা হয়েছিল সেটা হচ্ছে গটার অ্যান্ড গ্যান্ডেলের মডেল। এটা হয়েছিল হচ্ছে 1926-এ। It expands the Overton model by proposing that the lipid of the cell membrane consists of two layers of lipid. এখানে লিপিডের সিঙ্গেল লেয়ারের কথা বলা হয়েছে, আর এখানে ডবল লেয়ারের কথা বলা হয়েছে, যেটাকে বলা হয় বাই লেয়ার। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লিপিডের দুটো লেয়ারের কথা এখানে বলেছে। Where hydrophilic heads of phospholipid face outward toward the aqueous environment, while hydrophobic tails are present in middle position of plasma membrane. এখানে বলেছে, আগের দিন তো হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিকের কনসেপ্টটা পড়লাম, এখানে সেটাই বলেছে যে হাইড্রোফিলিক যে হেডগুলো আছে সেগুলো অ্যাকুয়াস লেয়ারের সাথে ফেস করে এখানে আর এখানে, আর মাঝে যে পোর্শনটা আছে টেল পার্টটা আছে সেটা হাইড্রোফোবিক পার্ট, সেটা প্লাজমা মেমব্রেনের মিডিল পজিশনের মধ্যে থাকে। আচ্ছা, নেক্সট যে মডেলগুলো এসেছিল সেগুলোকে স্যান্ডউইচ মডেল বলা হয়। স্যান্ডউইচ মডেল কেন বলা হয়? স্যান্ডউইচের মধ্যে যেমন তোমরা দেখো যে উপরে একটা ব্রেড, নিচে একটা ব্রেড থাকে, আর তার মিডিলে আমরা যা খুশি দিতে পারি, যে কোনো ভেজিটেবলস, ডিম, যা খুশি আমরা চাই সেসব দিতে পারি। এখানে 3টে লেয়ার যেরকম প্রেজেন্ট থাকে, এই মডেলগুলোর মধ্যেও 3টে লেয়ার প্রেজেন্ট আছে, সেগুলো হচ্ছে পিএলপি লেয়ার, প্রোটিন লিপিড প্রোটিন লেয়ার। এই 3টে লেয়ার প্রেজেন্ট আছে বলে একে স্যান্ডউইচ মডেল বলা হয়। এর মধ্যে যে প্রথম মডেলটা সেটা দিয়েছিল হচ্ছে ডেনিয়েলি অ্যান্ড ডেভসন। It proposed on 1935.
introduced the idea of sandwich model. According to their model, single-layered globular lipids are present in both sides of lipid bilayer. ঠিক আছে, তাদের মতে ছিল যে এখানে এই স্ট্রাকচারটা একটু ভুল হবে, এখানে গ্লোবিউলার লিপিড গ্লোবিউলার প্রোটিন প্রেজেন্ট আছে লিপিড লেয়ারের দুপাশে। এইভাবে তাদের এই মডেল অনুযায়ী এটা এসেছিল যে লিপিড বাইলেয়ারের দুপাশে গ্লোবিউলার প্রোটিন প্রেজেন্ট আছে। তারপর যে মডেলটা এসছে তাকে রবার্টসন মডেল বলা হয়। এটি রবার্টসন বলেছিল, দ্য রবার্টসন মডেল ইজ নোন অ্যাজ ইউনিট মেমব্রেন মডেল। এই মডেলকে ইউনিট মেমব্রেন মডেল বা একক মেমব্রেন মডেলও বলা হয়। হ্যাজ প্রপোজড বাই জে.ডি. রবার্টসন ইন 1959. This model represents a significant advancement in the understanding of cell membrane structure. According to this unit membrane model, the cell membrane is composed of trilaminar structure of 3 layers. আচ্ছা, এখানে লেয়ার তো 4টে আছে, লিপিডের 2টো লেয়ার আছে আর প্রোটিনের 2টো লেয়ার আছে, তাহলে এখানে 3 লেয়ার কেন বলা হয়েছে? কারণ কি, এখানে যে লিপিডের লেয়ার 2টো আছে ওই 2টো লেয়ারকে একসাথে মিলে একটা লেয়ার বলা হয়েছে। এখানে প্রোটিনের লেয়ার, লিপিডের 2টো লেয়ার মিলে একটা লেয়ার, আর তারপরে আরেকটা প্রোটিনের লেয়ার, এই 3টে লেয়ারের কথা এখানে বলা হয়েছে। টু ডেন্স আউটার লেয়ার অ্যান্ড আ লেস ডেন্স সেন্ট্রাল লেয়ার। আচ্ছা, এখানে ডেন্স আর লেস ডেন্সের ব্যাপারটা কোথা থেকে আসছে সেটা বলে দিই। এই মডেলগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখার পর তারা বলেছেন। তো ইলেকট্রন মাইক্রোস্কোপে যে ফিগারটা তারা পেয়েছিলেন, তারা এরকম একটা স্ট্রাকচার পেয়েছিলেন। 2টো ডেন্স লেয়ার ছিল আর মাঝখানে লেস ডেন্স একটা লেয়ার ছিল, আর এদিকে সাইটোপ্লাজম ছিল। এই যে 2টো ডেন্স লেয়ার, এই ডেন্স লেয়ারগুলোকে তারা প্রোটিন লেয়ার ভেবেছিলেন, আর মাঝে যে লেস ডেন্স লেয়ারটা দেখছো সেটাকে লিপিড লেয়ার ভেবেছিলেন। সেই লেস ডেন্স আর ডেন্স লেয়ারের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, the outer layers are believed to compose of protein. outer layer যেগুলো আছে সেগুলোকে প্রোটিন বলা হয়েছে, while the central layer is primarily made up of phospholipid. central লেয়ারটা যেটা আছে মাঝে লেস ডেন্স, সেটা ফসফোলিপিড বলা হয়েছে। This model proposed that the membrane structure is consist across different types of cell and organelles. তারা বলেছিলেন যে এই মডেলটাই হয়তো সমস্ত সেল অ্যান্ড আদার অর্গানেলিস এর মধ্যে প্রেজেন্ট আছে। তারপর নেক্সট যে মডেলটা আসছে সেটা হচ্ছে মাইসেলার মডেল, যেটা বলেছিলেন হচ্ছে হিলিয়ার অ্যান্ড হফম্যান ইন 1953. The plasma membrane is formed by a range of globular subunit or micelle in mosaic fashion. তো এখানে মিসেলের কথা বলা হচ্ছে। মিসেল কি সেই জিনিসটাকে ক্লিয়ার করলে ভালো হয়। এটা তো আমাদের ফসফোলিপিড। এই ফসফোলিপিডের মধ্যে হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক 2টো পার্টই আছে। এবার যখন এই অনেকগুলো ফসফোলিপিডকে কোনো অ্যাকুয়াস সলিউশনের মধ্যে দেওয়া হয় বা ওয়াটারের কন্ট্যাক্টে আসে, তখন এরা একটা স্ট্রাকচার বানায়, এই হাইড্রোফোবিক পার্টগুলো ওয়াটারের সাথে ইন্টারাকশন না করার জন্য এক রকমের স্ট্রাকচার ফর্ম করার চেষ্টা করে, সেটা এরকম দেখতে। এগুলো হেড পার্টটা আর মাঝে এই টেল পার্ট প্রেজেন্ট থাকে। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে মিসেল বলা হয়। ঠিক আছে, এই স্ট্রাকচারে যে হাইড্রোফোবিক পার্টটা মানে যে টেল পার্টটা প্রেজেন্ট আছে, যে টেল পার্ট প্রেজেন্ট আছে সেটা একদম ভেতরের দিকে প্রেজেন্ট আছে, এখানে ওয়াটারের সাথে কোনো কানেকশন নেই। আর যে হেড পার্টটা প্রেজেন্ট আছে ওর বাইরের দিকে ওয়াটার থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ কি এগুলো তো হাইড্রোফিলিক নেচারের হয়। এবার এখানে এই মিসেলের ব্যাপারটা আছে। তার আগে যদি একটা স্ট্রাকচার দেখা হয়, যে ধরি এখানে
ফসফোলিপিডগুলো অ্যারেঞ্জ আছে সেল মেমব্রেনের মধ্যে। এবার এই ফসফোলিপিডের বাইরের দিকে প্রোটিন পার্টগুলো প্রেজেন্ট আছে। এবার এই যে এই থিওরিটা কিভাবে এসেছিল সেটা হচ্ছে, যদি বাইরে থেকে কোনো হাইড্রোফোবিক পার্ট, কোনো মলিকুল যদি ভেতরে আসার চেষ্টা করে, ভেতরের এই পার্টটাও তো হাইড্রোফোবিক, তাহলে তারা ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে। বাট যদি বাইরে থেকে কোনো হাইড্রোফিলিক পার্ট ভেতরে আসার চেষ্টা করে, তাহলে এদের ক্রস করতে অনেক প্রবলেম হয়। তখন এইরকম জায়গাতে এই যে ফসফোলিপিডগুলো আছে, ফসফোলিপিডগুলো অ্যারেঞ্জ হয়ে মিসেলের আকার ধারণ করে। যেমন এখানে যে ফসফোলিপিডগুলো প্রেজেন্ট আছে সেগুলোকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে আবার এঁকে দিই, তাহলে এগুলো এরকম একটা স্ট্রাকচার ফর্ম করবে মিসেলের মতো, যাতে এই হাইড্রোফিলিক পার্টগুলো, হাইড্রোফিলিক মলিকুল যেগুলো এন্টার করতে চাইছে, তারা যখন এদের আশেপাশে আসবে তাও এদের কোনো প্রবলেম হবে না। এই যে স্ট্রাকচারটা ফর্ম করলো, এটাকেই এখানে এইভাবে দেখানো হয়েছে। এখান থেকে এই পুরো মিসেলের ব্যাপারটা এখানে আসছে। আচ্ছা, তারপর দেখা যাক, when fatty acid molecule are completely enclosed by water and arranged, then they called micelle. Micelle কি সেটা এখানে বলেছে। In each micelle the hydrophilic end of the lipid is toward outside. মিসেলের মধ্যে যে হাইড্রোফিলিক এন্ডটা আছে, মানে যে হেড পার্টগুলো আছে, সেগুলো আউটসাইডে ফেস করছে, while hydrophobic ends toward inside. হাইড্রোফোবিক এন্ডগুলো ভেতরের দিকে প্রেজেন্ট আছে। A single layer of protein is present in either side of lipid micelle. এখানে যে প্রোটিনের লেয়ারটা দেখছো, এখানে এই প্রোটিনগুলো প্রেজেন্ট আছে সিঙ্গেল লেয়ারের মধ্যে। এই থিওরিতে এই জিনিসটাই বলা হয়েছে। নেক্সট যেটা আছে সেটা তো হচ্ছে সবাইকার যেটা চেনা, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার অ্যান্ড নিকলসন এই মডেল দিয়েছিল, যেটা হচ্ছে 1972-তে। তাদের মতে ছিল যে এই যে ট্রাই লেয়ার, এই লেয়ারটা নয়, লিপিডের বাইরে যে প্রোটিনের লেয়ারটা আছে সেটা পুরোপুরি একদম পুরো কাভার করে থাকবে না। আগে যেটা আমরা দেখলাম যে এটা যদি লিপিড হয়, এর বাইরে প্রোটিনের পুরোপুরি একটা লেয়ার ফর্ম করেছিল, সেই লেয়ারটা এখানে নেই। এখানে বলা হয়েছে যে প্রোটিন মলিকুলগুলি বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট আছে। এটাকে বলতে গিয়ে তারা মোজাইক স্ট্রাকচারের কথা বলেছিলেন, যেটা হচ্ছে যেরকম মোজাইক আমরা দেখি আমাদের ঘরের মধ্যে যেসব লাগানো থাকে, তার মধ্যে যেরকম ডিজাইনের মতো করা থাকে, সেরকমভাবে এটা যদি লিপিডের লেয়ার হয়, তার মধ্যে এরকমভাবে প্রোটিন অ্যান্ড আদার মলিকুলসগুলো এরকমভাবে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। তারা এই মডেলকে সমুদ্রের মধ্যে ভেসে থাকা বরফের সাথেও তুলনা করেছেন, যে এটা যদি সমুদ্রের লেয়ার হয়, সেরকম লিপিডের লেয়ারের মধ্যে এরকম প্রোটিনগুলো ভেসে আছে, যেরকম সমুদ্রের মধ্যে বরফের টুকরোগুলো ভেসে থাকে সেরকম ভাবে। তারা দু রকমের প্রোটিনের কথা বলেছিলেন, একটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন আর একটা হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। আচ্ছা, এসব তো আগের দিনই বলা হয়েছে, যে এসবগুলো বলা হয়ে গেছে আগের দিন, তাই জন্য এটা আর যাচ্ছি না বেশি করে। আচ্ছা, নেক্সট আমরা কিছু কিছু টেকনিক্স জানবো, যে এইসব মডেলগুলো তো এসছে, কিন্তু সেইগুলো এলো কিভাবে। যেমন ফার্স্ট হচ্ছে দ্য ফ্রিজ ফ্র্যাকশন টেকনিক। এই টেকনিকের সাহায্যে তারা কি জানতে পেরেছে, এই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনের কথা জানতে পেরেছে, যে মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন প্রেজেন্ট আছে, সেটা এই টেকনিকের সাহায্যেই তারা জানতে পেরেছে। মানে এই টেকনিকের সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো। যেমন হচ্ছে যে প্রথমে একটা সেল থাকে, সেই সেলকে পুরোপুরিভাবে ফ্রিজ করা হয়, বরফের মতো একটা স্ট্রাকচার করা হয়। তারপর সেখানে লিপিডের তো বাইলেয়ার থাকে,
ওপর দিকে লিপিডকে যদি আমরা টানি তাহলে এই ওপর দিকে একটা লেয়ার উঠে চলে আসবে, নিচের দিকে একটা লেয়ার চলে আসবে। এরকমভাবে আমরা আলাদা করতে পারবো। এই টেকনিকের সাহায্যে এই জিনিসটাই করা হয়েছিল। প্রথমে ফ্রিজ করা হয়েছিল সেলকে, তারপর সেই সেলের মধ্যে একটা নাইফ, একটা খুবই থিন অ্যান্ড ধারালো নাইফের সাহায্যে সেলটাকে কাট করা হয়েছিল সেই লিপিড বাইলেয়ারের মাঝে, মানে এরকম জায়গায় তাকে কাট করা হয়েছিল। কাট করার পর সেটাকে আলাদা করা হয়েছিল। তারপর যে স্ট্রাকচারটা তারা পেলেন মাইক্রোস্কোপের মধ্যে সেটা এরকম দেখতে ছিল। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু পয়েন্ট আছে। এগুলো সব ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। এই প্রোটিনগুলো মেমব্রেনের মধ্যে এমনভাবে গাঁথা থাকে বা এমনভাবে প্রথিত থাকে যে এগুলো সহজে আলাদা করা যায় না। ঠিক আছে? এইসব প্রোটিনগুলোই এরকমভাবে এখানে প্রেজেন্ট আছে। এই টেকনিকের সাহায্যে আমরা জানতে পেরেছি। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। বুঝতে পারছো তো? কোনো জায়গায় অসুবিধা হলে বলবে। আচ্ছা, নেক্সট যে টেকনিকটা আমরা জানি সেটা হচ্ছে যে ফ্র্যাপ। ফ্র্যাপ টেকনিক এর ফুল ফর্ম হচ্ছে ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং। এই টেকনিকের মধ্যে কি করা হয়, ধরি যদি এটা একটা সেল হয়, এই সেলের মধ্যে একটা জায়গার মধ্যে কোনো লেজার বিম দিয়ে বা কিছু দিয়ে একটা জায়গার মধ্যে সেলের মধ্যে যে লিপিড পোর্শনটা আছে সেটাকে বা প্রোটিন পোর্শন আছে সেটাকে, না তার আগে হচ্ছে এটাকে প্রথমে সেলটাকে ফ্লুরোসেন্ট দিয়ে পরে কালার করা হয়, ডাই করা হয়, ঠিক আছে? তারপর সেটার মধ্যে ফটো ব্লিচ করা হয় কোনো লেজার লাইট দিয়ে বা অন্য কিছু দিয়ে। এটা ফটো ব্লিচ করা হয়। যেমন তোমরা এখানে একটা সেলের মেমব্রেন দেখতে পাচ্ছ, প্রথমে মেমব্রেনগুলোকে ফ্লুরোসেন্ট ট্যাগ করা হলো, তারপর সেটার মধ্যে এখানে লেজার লাইট দিয়ে পরে একটা জায়গা ব্লিচ করে দেওয়া হলো। ব্লিচ করলে কি দেখাবে, সেই জায়গার মধ্যে আমরা ফ্লুরোসেন্ট দেখতে পাবো না। যেমন এখানে দেখাচ্ছে, এখানে কালো কালারের যে জায়গাটা দেখাচ্ছে সেটা ব্লিচ করে দেওয়ার জন্য এখান থেকে কোনো ফ্লুরোসেন্ট রে আমরা দেখতে পাচ্ছি না। তারপর কিছুক্ষণ পর এটা দেখা যাবে যে কিছুক্ষণ পর এই জায়গাটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো, মানে আবার এটা ফ্লুরোসেন্ট লাইটগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে দেখাচ্ছে কিছুক্ষণ পর সেই জায়গাটা পুরোপুরি কাভার হয়ে যাচ্ছে। এই কাভারটা হচ্ছে কেন, কারণ কি মেমব্রেনের মধ্যে যে লিপিডগুলো আছে, যে প্রোটিনগুলো আছে সেগুলো মুভ করতে থাকে। এই মুভমেন্টের জন্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আগে পুরো ব্ল্যাক ছিল। এই ব্ল্যাক পোর্শনটাতে এখানে যে ফ্লুরোসেন্ট ট্যাগ করা যে লিপিডগুলো আছে সেগুলো এখানে চলে এলো, এগুলো এখানে চলে এলো, এবং এই মুভমেন্টের জন্যই এখানে যে 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 ডার্ক কালারের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটা আর দেখতে পাচ্ছ না, কারণ কি সব জায়গায় এখন ইকুয়ালি প্রায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে জিনিসটা। এই টেকনিকের সাহায্যে আমরা মেমব্রেনের ফ্লুইডই জানতে পারি। ঠিক আছে, আর জানতে পারি হচ্ছে ল্যাটেরাল ডিফিউশন অফ প্রোটিন অ্যান্ড লিপিড ক্যান বি ভিজুয়ালাইজড বাই ফ্র্যাপ। মানে এই প্রোটিন এবং লিপিডের ল্যাটেরাল মুভমেন্ট বা ল্যাটেরাল ডিফিউশন আমরা এই টেকনিকের সাহায্যে জানতে পারি। মানে হচ্ছে যে প্রোটিন আর লিপিডগুলো এই দিক থেকে এইদিকে চলাফেরা করছে, এই জিনিসটা আমরা এই টেকনিক থেকে বুঝতে পারি। এটা করা হয় হচ্ছে স্টাডি অফ মলিকুলার মোবিলিটি জানার জন্য করা হয়। ল্যাটেরাল ডিফিউশন ইজ হাইয়েস্ট ইন লিপিড, দেন সিঙ্গেল পাস প্রোটিন অ্যান্ড দেন মাল্টিপাস প্রোটিন। ল্যাটেরাল ডিফিউশন বলছে যে সবথেকে বেশি হয় লিপিডের মধ্যে, যে লিপিড পোর্শনগুলো প্রেজেন্ট আছে মেমব্রেনের ওপর সেখানে সবথেকে বেশি হয়। তারপর হয় হচ্ছে সিঙ্গেল পাস প্রোটিন। তোমাদেরকে সিঙ্গেল পাস প্রোটিন পড়াবো কিছুক্ষণ পর। এগুলো ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে পড়ছে, সিঙ্গেল পাস প্রোটিন অ্যান্ড মাল্টিপাস প্রোটিন। আচ্ছা, এখানে টেকনিকটা বলা আছে যে কি প্রসেসে এই জিনিসটা হয়, সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন সেগুলোকে প্রথমে স্টেন করা হয় উইথ ফ্লুরোসেন্ট ডাই, দেন ব্লিচ করা হয় উইথ লেজার, অ্যান্ড দেন আমরা ফ্লুরোসেন্স রিকভারি দেখতে পাই। ঠিক আছে, কারো প্রবলেম হয়েছে কোথাও বুঝতে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যে টেকনিকটা আসছে
সেটা হচ্ছে সেল ফিউশন এক্সপেরিমেন্ট। সেল ফিউশন এক্সপেরিমেন্টে কি করা হয়, ধরি এটা একটা সেল আছে, যেমন এখানে মাউস সেল দেখিয়েছে, আর এটা আরেকটা সেল আছে, হিউম্যান সেল। দুটোকে আলাদা আলাদা ডাই দিয়ে আমরা কালার করলাম। এটা যেমন রেড কালার হয়েছে মেমব্রেন প্রোটিনগুলো, সেরকম এখানে ব্লু কালার হয়েছে। এবার যখন এই দুটো সেলকে ফিউজ করা হবে, যেমন এখানে ফিউজ করছে দুটো সেল একসাথে ফিউশন করানো হচ্ছে, তারপর 1 ঘন্টা পর বা অনেক সময় পর কিছুক্ষণ পর দেখা যাবে যে এই যে রেড অ্যান্ড ব্লু পোর্শনটা আলাদা ছিল সেটা এরকম মিক্স হয়ে গেছে। এই মিক্স হওয়ার পেছনে একটাই রিজন আছে যে এগুলো মুভ করছে, এগুলো সবসময় এই থেকে এদিক এই থেকে এদিক চলাফেরা করছে, তাই জন্যই এই জিনিসটা মিক্স হয়ে গেছে, না হলে তো মিক্স হতো না কখনো। তাহলে এখান থেকেও আমরা জানতে পারি যে মেমব্রেনের ফ্লুইডিটি সেই জিনিসটা বুঝতে পারি। An experiment demonstrating the diffusion of protein in the plasma membrane of mouse and human hybrid cell. যে ডিফিউশন হচ্ছে প্রোটিনের সেই জিনিসটা আমরা বুঝতে পারি, মুভমেন্ট প্রোটিনের যে মুভমেন্ট হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি এই টেকনিক থেকে। আচ্ছা, তাহলে এটা করার চেষ্টা করো যে এই কোশ্চেনের আনসারটা কি হবে। Lateral diffusion of protein in membrane can be followed and diffusion rate calculated by কোন টেকনিক দিয়ে? ম্যাম ফ্র্যাপ। আচ্ছা, ফ্র্যাপ, ঠিক আছে। ল্যাটারাল ডিফিউশন অফ প্রোটিন বলতে কি বলছে, যে এখানে মেমব্রেন আছে, মেমব্রেনের উপরে প্রোটিন আছে, সেগুলো ল্যাটারাল ডিফিউশন মানে এই থেকে এইদিকে এই জিনিসটা কোন টেকনিক দিয়ে বুঝতে পারি, সেটা এখানে ফ্র্যাপের সাহায্যেই বুঝতে পারি। বাকিগুলো তো মাইক্রোস্কোপের কথা বলা আছে, মাইক্রোস্কোপ থেকে নয়, ফ্র্যাপ থেকে। আচ্ছা, এই পার্টটা তোমাদের করানো হয়ে গেছিল না? হ্যাঁ, এটা হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, ওগুলো করানো হয়েছিল, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। এটা দেখানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, এটা আরেকবার বলে দিচ্ছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট কি বলছে। দু রকমের ট্রান্সপোর্ট হয় মেমব্রেনের মধ্যে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা কি দেখেছিলাম, এখানে এটিপি ইউজ হয়, আর প্যাসিভ ট্রান্সপোর্টে এটিপি ইউজ হয় না। এবার প্যাসিভ ট্রান্সপোর্ট দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনের মধ্যে কি হয়, এখানে কোনো প্রোটিনের ইনভলভমেন্ট থাকে না, ঠিক আছে, মানে এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের থ্রুতেই এই ডিফিউশনটা হয়। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তো হলো যে এদিকে বেশি মলিকুল প্রেজেন্ট আছে, এদিকে কম মলিকুল প্রেজেন্ট আছে, তাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে এই জিনিসটা হয়। আর ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হয়, যেই মলিকুলগুলো ডাইরেক্টলি মেমব্রেন ক্রস করতে পারে না, তার জন্য এদের জন্য কিছু মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন প্রেজেন্ট থাকে, এই প্রোটিনগুলোর হেল্পেই এই ডিফিউশনটা হয়, তাই জন্য একে ফ্যাসিলিটেড ডিফিউশন বলা হয়। যদি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে যে, যদি সিম্পল ডিফিউশনের এক্সাম্পল দিই সেটা হবে হচ্ছে ওয়াটার হবে, অক্সিজেন হবে গ্যাসের মধ্যে, এরকমভাবে সিম্পল ডিফিউশনে হবে। যদি ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল দিই তাহলে যেগুলো ম্যাক্রোমলিকুল, যেমন গ্লুকোজ, তারপর অ্যামিনো অ্যাসিড, এইসব জিনিসগুলো হবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, যেগুলো একদমই মেমব্রেন ক্রস করতে পারে না বা যেগুলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অপোজিট দিকে ক্রস করা দরকার পড়ে, যেমন এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি আছে, এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি মানে বেশি মলিকুল প্রেজেন্ট আছে, তাও এদের মুভমেন্ট এদিকেই হতে হবে, আরও বেশি দরকার সেলে এই মলিকুলগুলো, তার জন্য আমরা এক্সট্রা করে এটিপি অ্যাড করে এটিপি খরচা করে এদের ট্রান্সপোর্ট করি। এরকম মলিকুলার এক্সাম্পল হবে যেমন হচ্ছে Na+, K+, পাম্প,
Na+K+ পাম্প হবে এর এক্সাম্পল। ঠিক আছে, নেক্সটে এই জিনিসটাই লেখা আছে, সেম জিনিস আর বলছি না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এখানে Na+ বাইরে বেরাচ্ছে আর K+ ভেতরে ঢুকছে, Na+K+ পাম্পের জন্য, আর এখানে ATP ইউজ হচ্ছে। এই অ্যাক্টিভ ট্রান্সফারের একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এটাও সেম জিনিস, তোমরা চাইলে দেখতে পারো সুবিধার জন্য। আচ্ছা, এবার হচ্ছে যে ফ্যাক্টর এফেক্ট সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? সবার ফার্স্টে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যখন বেশি হবে তখন সিম্পল ডিফিউশন বেশি হবে, যখন কম হবে তখন সিম্পল ডিফিউশন কম হবে। টেম্পারেচারের সাথে সমানুপাতিকভাবে চেঞ্জ হয় ডিফিউশন। এর কারণ হচ্ছে যদি এগুলো ফসফোলিপিড হয়, এটা নর্মাল মেমব্রেন, ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে। যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে এই ফসফোলিপিডগুলো একে অপরের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে। যেরকম আমরা গ্রীষ্মকালে বা গরমকালে দেখি যে একে অপরের সাথে অতটা গায়ে গায়ে লেগে থাকতে পছন্দ করি না, দূরে থাকলেই ভালো, কারণ কি আমাদের গরম লাগে। ঠিক সেরকম এই ফসফোলিপিডগুলো নিজেদের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে। তাই টেম্পারেচার যখন বেশি হয়, এখানে হাই টেম্পারেচারে কি হয়, এরা দূরে দূরে যদি চলে যায় তাহলে এদের মধ্যে গ্যাপ বেড়ে যায়। এই গ্যাপ বেড়ে গেলে তাহলে ডিফিউশন ইজিলি হবে। যদি এই মলিকুলটা এন্টার করতে চাই তাহলে এখানে ডিফিউশন ভালো করে হবে, ইজিলি হয়ে যাবে। তাই টেম্পারেচার বাড়ালে ডিফিউশন রেটও বাড়ে। আবার টেম্পারেচার যদি কম হয়, যখন টেম্পারেচার কমে যায় তখন এই ফসফোলিপিড মলিকুলগুলো একটু বেশি নিজেদের কাছে কাছে চলে আসে, এত বেশি কাছে গায়ে চলে আসে যে এরা খুব রিজিডই ফর্ম করে, রিজিড হয়ে যায়। তখন এই সব মলিকুলগুলো আবার সেলের মধ্যে এন্টার করতে প্রবলেম হবে, তখন আবার সিম্পল ডিফিউশনের রেট কমে যাবে। এই জন্য টেম্পারেচারের সাথে সমানুপাতিকভাবে চেঞ্জ হয়। তারপর আছে হচ্ছে সলিড কনসেন্ট্রেশন। সলিড কনসেন্ট্রেশন তো জানো যে যত বেশি পরিমাণে সলিড এদিকে প্রেজেন্ট থাকবে তত বেশি পরিমাণে ডিফিউশন রেট হবে, আর যত কম সলিড কনসেন্ট্রেশন থাকবে তখন তখন অত কম পরিমাণে ডিফিউশন হবে। তারপর হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতিকভাবে চেঞ্জ হয়। যদি এইসব মলিকুলগুলো ট্রান্সপোর্ট হতে চায়, এরা যদি অনেক দূরে থাকে মেমব্রেনের থেকে, তাহলে তাদের ডিস্টেন্স বাড়ছে, মানে তাদের ডিফিউশন রেটটা কমে যাচ্ছে। যত কাছে আসবে তত তার ডিফিউশন রেটটা বাড়বে। তারপর আছে হচ্ছে মলিকুলার সাইজ। মলিকুলার সাইজ বলতে তো বুঝতেই পারছো যে যদি মলিকুলগুলো অনেক ছোট ছোট হয় তাহলে সে ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে। আর যদি মলিকুলগুলো যদি অনেক সাইজে বড় হয়ে যায়, তাদের মেমব্রেন ক্রস করতে অত বেশি সহজে ক্রস করা যাবে না, তত বেশি ডিফিকাল্টি তারা ফেস করবে। তারপর আসছে হচ্ছে হাইড্রোফোবিক মলিকুল। হাইড্রোফোবিক মলিকুল বলতে সেসব মলিকুলকে বোঝাচ্ছে যারা জলের সাথে ইন্টারাকশন করতে চায় না। হাইড্রোফোবিক মলিকুলের সাথে সমানুপাতিকভাবে ডিফিউশন হয়, কারণ কি এই যে মিডিলে যে লেয়ারটা প্রেজেন্ট আছে ফসফোলিপিডে সেটাও হাইড্রোফোবিক। তাই বাইরে থেকে যদি কোনো হাইড্রোফোবিক মলিকুল আসে সে ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে। ঠিক আছে, তাহলে এইসব জিনিসগুলোকে মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। ম্যাম থার্ড পয়েন্টটা একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ, থার্ডে বলছে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ, যদি কোনো মলিকুল প্লাজমা মেমব্রেনে অনেক কাছে থাকে, ধরো এই মলিকুলগুলো প্লাজমা মেমব্রেন ক্রস করতে চাইছে, এরা প্লাজমা মেমব্রেনে অনেক কাছে আছে, তাহলে এরা ইজিলি প্লাজমা মেমব্রেন ক্রস করতে পারবে। বাট যদি কোনো মলিকুল অনেক দূরে থাকে, যদি এত ডিস্টেন্সে থাকে,
তাহলে তাদের ক্রস করতে, মেমব্রেন ক্রস করতে অত বেশি টাইম লাগবে। সেই জিনিসটাই এখানে বলেছে যে ডিস্টেন্স যত কম হবে তত ডিফিউশন রেটটা বাড়বে, আর যত ডিস্টেন্স বেশি হবে তত ডিফিউশন রেটটা কমবে। মানে এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, 1/, ডিফিউশন আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট এই টেবিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মাদ্রাসাতে 11-12 একটা কোশ্চেন এসেছিল। এখানে সেম জিনিসটাই বলা আছে অনেকটা। এখানে বলা আছে যে ডিফারেন্ট মলিকুলের তো ডিফারেন্ট মেমব্রেন পারমিয়াবিলিটি থাকে। মানে মেমব্রেন পারমিয়াবিলিটি বলতে যে মেমব্রেন কত ইজিলি সে ক্রস করতে পারবে, এটা প্লাজমা মেমব্রেনের ছবি দেওয়া আছে। মেমব্রেন কত ইজিলি সে ক্রস করতে পারবে বা মেমব্রেন ক্রস করতে তার কত বেশি প্রবলেম হবে, সেই জিনিসটা এখানে বলা আছে। ডিফারেন্ট মলিকুলের ডিফারেন্ট মেমব্রেন পারমিয়াবিলিটি থাকে। যেমন এখানে বলেছে হাইড্রোফোবিক মলিকুল। হাইড্রোফোবিক মলিকুলগুলো তো বললাম এখানে যে হাইড্রোফোবিক মলিকুলের সাথে ডিফিউশন সমানুপাতিকভাবে আছে। মানে হাইড্রোফোবিক মলিকুল ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে, কারণ কি এই মিডিলে যে টেল পোর্শনটা সেটা হাইড্রোফোবিক। এই হাইড্রোফোবিক ক্রস করতে এদের কোনো প্রবলেম হয় না সেরকম। তাই জন্য এখানে হাইড্রোফোবিক মলিকুল সব থেকে ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে। এক্সাম্পল দেওয়া আছে O2, CO2, N2, বেনজিন, এইসব মলিকুলের এক্সাম্পল দেওয়া আছে। এরা হাইড্রোফোবিক নেচারের হয় আর এরা একদম ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে, সিম্পল ডিফিউশনের থ্রুতেই মেমব্রেন ক্রস করতে পারে। তারপরে এদের থেকে কম যাদের পারমিয়াবিলিটি বা এর থেকে কম যারা ইজিলি মেমব্রেন ক্রস করতে পারে, মানে এরা যত ইজিলি মেমব্রেন ক্রস করতে পেরেছে এরা তত ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে না, সেরকম মলিকুল হচ্ছে স্মল আনচার্জড পোলার মলিকুল। যারা ছোট হবে, আনচার্জড হবে, কিন্তু তারা পোলার হবে। এই পোলার হওয়ার জন্য তারা অত ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে না। এক্সাম্পল দেওয়া আছে H2O, ইউরিয়া, গ্লিসারল। এরাও মেমব্রেন ক্রস করতে পারে বাট অত ইজিলি পারবে না। তারপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লার্জ মলিকুল। এদের মেমব্রেন পারমিয়াবিলিটি আরো কম, কারণ কি এরা লার্জ মলিকুল, লার্জ আনচার্জড পোলার মলিকুল। সবই সেম আছে, বাট এখানে স্মল আছে, এখানে লার্জ আছে। লার্জ হলে তো আরোই কম পারবে, যেমন হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, এইসব মলিকুল। নেক্সট যেটা আসছে যাদের মেমব্রেন পারমিয়াবিলিটি আরো কম সেটা হচ্ছে আয়নস। ফর এক্সাম্পল H+, Na+, K+, Cl-, এইসব আয়ন একদমই মেমব্রেন ক্রস করতে পারে না। এদের ক্রস করার জন্য প্রোটিন লাগে, এটিপি লাগে, এইসব দিয়ে এরা মেমব্রেন ক্রস করতে পারে। বোঝা গেছে এটা? এটা হচ্ছে মেমব্রেন পারমিয়াবিলিটি রেট। এইসব মলিকুলার হচ্ছে মেমব্রেন ক্রস করার অ্যাবিলিটি বেশি, এইসব মলিকুলার মেমব্রেন ক্রস করার অ্যাবিলিটি কম। এখানে হাই থেকে লো এর দিকে যাচ্ছে। এই সিকোয়েন্সটা মনে রাখা দরকার। একটা কোশ্চেন এসেছিল মাদ্রাসাতে, এটা এটা বলার চেষ্টা করো কি হবে। আয়নিক। আয়নিক, Small and hydrophobic, option B. হ্যাঁ। আর কেউ? আচ্ছা, এখানে কি বলেছে, হোয়াট কাইন্ডস অফ মলিকুলস পাস থ্রু আ সেল মেমব্রেন মোস্ট ইজিলি। মোস্ট ইজিলির কথা বলেছে, কে সব থেকে ইজিলি পাস করতে পারবে। তো অবভিয়াসলি যে পাস করতে পারবে তাকে স্মল হতে হবে। এখানে স্মলের অপশন একটাই আছে। আর হাইড্রোফোবিক মলিকুল তো ইজিলি পাস করা যায়, মেমব্রেন পাস করতে পারে, তাহলে এখানে স্মল হাইড্রোফোবিক হবে। বাকি অপশনগুলো দেখে নিই। এখানে লার্জ বলেছে, হাইড্রোফোবিক তো ঠিক আছে, হাইড্রোফোবিক মলিকুল ইজিলি ক্রস করতে পারে, বাট এখানে লার্জের কথা বলা হয়েছে। লার্জ মলিকুল ইজিলি ক্রস করতে পারে না, তার থেকেও স্মল মলিকুল ইজিলি ক্রস করতে পারে। তাহলে এই এ থেকে বি এর পারমিয়াবিলিটি বেশি,
তারপর আসছে হচ্ছে লার্জ অ্যান্ড পোলার। লার্জ অ্যান্ড পোলার এখানে দেখো পোলার মলিকুল এত দূরে আছে, লার্জ অ্যান্ড পোলার মানে কত কম এদের পারমিয়াবিলিটি। তবে লার্জ অ্যান্ড পোলারও হবে না, তার থেকে কম, তার থেকে বেশি পারমিয়াবিলিটি হচ্ছে বি এর, সিটাও হবে না। আর আয়নিকের পারমিয়াবিলিটি তো একদমই নেই। এই মলিকুলগুলো তো মেমব্রেন ক্রস করতে পারেই না অন্য কারো হেল্প ছাড়া। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, স্মল অ্যান্ড হাইড্রোফোবিক। বোঝা গেছে এটা কেন হলো? আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপর যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। 3 রকমের ট্রান্সপোর্ট সিস্টেম এখানে দেখানো হয়েছে: ইউনিপোর্ট সিস্টেম, সিমপোর্ট সিস্টেম, অ্যান্টিপোর্ট সিস্টেম। ইউনিপোর্টে কি হয়, যে একটা মলিকুল একদিকেই ট্রান্সপোর্ট হবে, সেটা হচ্ছে ইউনিপোর্ট সিস্টেম। সিমপোর্টে কি হয়, সিমপোর্টে হচ্ছে দুটো মলিকুল, এই একটা মলিকুল এই একটা মলিকুল সাইমেন্টেনাসলি একদিকেই ট্রান্সপোর্ট হবে, সেটা হচ্ছে সিমপোর্ট। আর ইউনিপোর্টে কি হয়, এখানেও দুটো মলিকুল আছে বাট এখানে অপোজিট দিকে ট্রান্সপোর্ট হবে। এই মলিকুল এইদিকে আসছে, তো এই মলিকুল যাবে হচ্ছে এদিকে। দেখি এখানে কি লেখা আছে। দিস ইনভলভ দ্য মুভমেন্ট অফ সিঙ্গেল মলিকুল থ্রু দ্য মেমব্রেন। সিঙ্গেল মলিকুলের কথা এখানে বলা আছে। এক্সাম্পল দেওয়া আছে, ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ টু দ্য এইথ্রোসাইট। এইথ্রোসাইট ট্রান্সপোর্ট হয় এই প্রসেসে, সরি গ্লুকোজ ট্রান্সপোর্ট হয় এই প্রসেসে। তারপর হচ্ছে সিমপোর্ট সিস্টেম, the simultaneously transport of two different molecules in the same direction. টু ডিফারেন্ট মলিকুল যখন ট্রান্সপোর্ট হয় সেম ডাইরেকশনে, তখন তাকে বলছে হচ্ছে সিমপোর্ট। ট্রান্সপোর্ট অফ Na প্লাস গ্লুকোজ টু দ্য intestinal mucosa cell from the gut। তারপর হচ্ছে অ্যান্টিপোর্ট সিস্টেম, দ্য সাইমেন্টেনিয়াস ট্রান্সপোর্ট টু ডিফারেন্ট মলিকুলস ইন দ্য অপোজিট ডাইরেকশন। দুটো মলিকুল এখানেও থাকবে কিন্তু এখানে অপোজিট ডাইরেকশনে ট্রান্সপোর্ট হবে। এক্সাম্পল আছে এক্সচেঞ্জ অফ Cl মাইনাস অ্যান্ড HCO3 ইন দ্য এইথ্রোসাইট। ঠিক আছে, এবার এই সিমপোর্ট অ্যান্ড অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টে দুটো মলিকুল ইউজ হচ্ছে সাইমেন্টেনিয়াসলি, তাই জন্য এই রকম ট্রান্সপোর্টকে কো ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়। কো ট্রান্সপোর্ট সিস্টেম বলতে কি বোঝানো হয়েছে, in co-transport the transport of a substance through the membrane is coupled to the simultaneous movement of another substance। দুটো মলিকুল মুভমেন্ট হচ্ছে সেই কথাটাই এখানে বলা আছে। The symport and antiport systems refer to the above are good example of co-transport system। তাহলে symport and antiport হচ্ছে co-transport সিস্টেমের একটা ভালো এক্সাম্পল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস, সরি হ্যাঁ, ট্রান্সপোর্ট অফ ম্যাক্রোমলিকুল। এতক্ষণ আমরা যে ট্রান্সপোর্টগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে মাইক্রোমলিকুলার ট্রান্সপোর্ট ছিল, মাইক্রো এলিমেন্টের ট্রান্সপোর্ট ছিল। এখন ম্যাক্রোমলিকুলার ট্রান্সপোর্ট আমরা দেখব। সেই ট্রান্সপোর্ট হয় হচ্ছে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে অ্যান্ড এক্সোসাইটোসিস পদ্ধতিতে। এন্ডোসাইটোসিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানেও ডিটেলসে পড়বো এগুলো। এন্ডোসাইটোসিসে কি হয়, যে কোনো ম্যাক্রোমলিকুল সেটা হচ্ছে ভেসিকেলের মাধ্যমে সেলের ভেতরে প্রবেশ করে, দেন সেটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে যদি সেটা বাইরে বেরাতে চাই তাহলে সেটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়। এবার হোয়াট ইজ দ্য নিড অফ এন্ডোসাইটোসিস? এন্ডোসাইটোসিসের দরকারটা কি? আমরা তো এরকম ট্রান্সপোর্ট করে
ওই চ্যানেলের মাধ্যমে বা প্রোটিনের মাধ্যমে তো আমরা ট্রান্সপোর্ট করে বাইরের জিনিস সেলের ভেতরে আনতে পারছিলাম, বাট আমাদের এন্ডোসাইটোসিসের দরকারটা কি হলো এখন? The carrier and channel proteins transport small molecules through the phospholipid bilayer. আমরা তো এই ক্যারিয়ার অ্যান্ড চ্যানেল প্রোটিনের মাধ্যমে স্মল মলিকিউলগুলো ফসফোলিপিডের মধ্যে এন্টার করতে পারছিলাম। Eukaryotic cells are able to take up macromolecules and participate from the surrounding environment. Macromolecules and particles from the surrounding environment. Eukaryotic cell macromolecules and other particles এরও দরকার পড়ে ভেতরে প্রবেশ করানোর। Small molecules such as sugar, iron, amino acid can be transported through plasma membrane with the help of integral membrane protein from channel carrier pump. Endocytosis is needed to transport macromolecule. এখানে আমি সেম জিনিসই বলেছে যে এন্ডোসাইটোসিসের দরকার হয় ম্যাক্রোমলিকুলার ট্রান্সপোর্টের জন্য। বাকি স্মল মলিকুলগুলো আমরা চ্যানেল, পাম্প এইসবের মাধ্যমে ট্রান্সপোর্ট করতে পারি। In endocytosis, the material to be internalized is surrounded by an area of plasma membrane, which then buds off inside the cell to form the vesicle containing the ingested material. আচ্ছা, এই প্রসেসটা আমরা কিছুক্ষণ পর আরো ভালো করে দেখব যে আচ্ছা ওখানেই ভালো করে পড়ব। তারপর বলছে এন্ডোসাইটোসিস ইনক্লুডস বোথ। এন্ডোসাইটোসিসের মধ্যে দুটো প্রসেসই হয়, একটা হচ্ছে দ্য ইনজেকশন অফ লার্জ পার্টিকেল সাচ অ্যাজ ব্যাকটেরিয়া ইনজেকশন হয়, মানে লার্জ পার্টিকেলগুলোও ইনজেকশন হয়। আরেকটা যেটা ইনজেকশন হয় সেটা হচ্ছে আপটেক অফ ফ্লুইড অ্যান্ড ম্যাক্রোমলিকুলস, মানে প্রোটিন, হরমোন, ইমিউনোগ্লোবিউলিন এইসবও ইনজেকশন হয় ইন স্মল ভেসিকেলের থ্রুতে। মিস তাহলে ওটা কি ওই ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস দুটোই বলছে? হ্যাঁ, এন্ডোসাইটোসিসের মধ্যে এই দুটো এই স্লাইডের মধ্যেই আছে যে এন্ডোসাইটোসিসের মধ্যে 3 রকমের এন্ডোসাইটোসিস হয়। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস, আর একটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এগুলো সব হচ্ছে এন্ডোসাইটোসিসের মধ্যে এক একটা পার্ট, এক এক রকমের এন্ডোসাইটোসিস। ঠিক আছে? যেমন ফ্যাগোসাইটোসিসে কি হয় যদি ইজিলি বলা যায়, তো ফ্যাগোসাইটোসিসে যেসব সলিড পদার্থ যেগুলো আমরা আমাদের সেলের মধ্যে প্রবেশ করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস পদ্ধতিতে যেসব লিকুইড বা ফ্লুইড যেসব পদার্থ থাকে সেই সব পদার্থ যেগুলো সেলের মধ্যে প্রবেশ করে সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস। এখানে লেখা আছে সেল ড্রিঙ্কিং, আর এখানে হচ্ছে সেল ইটিং। আর এখানে যেটা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এটা না পড়লেও হতো, তাও আমি দিয়েছি। এখানে কি হয় যে সেল মেমব্রেনের বাইরে কিছু কিছু রিসেপ্টর প্রেজেন্ট আছে। এই যে ওয়াই এর মতো জিনিসগুলো দেখছো এগুলোকে রিসেপ্টর বলা হয়। এই রিসেপ্টরগুলো কিছু পার্টিকুলার মলিকুলের সাথেই অ্যাটাচ হতে পারে। যেমন এখানে দেওয়া হয়েছে এই রিসেপ্টরটা এই একটা মলিকুলের সাথে অ্যাটাচ হয়েছে। অ্যাটাচ হওয়ার পর এগুলো নিচের দিকে এরকমভাবে একটা ভাঁজ তৈরি করে, তারপর সেটা ভ্যাকুয়াল ফর্ম হয়ে সেলের মধ্যে এন্টার করে যায়। এই রকম রিসেপ্টরের দ্বারা যেসব এন্ডোসাইটোসিস হয় তাকে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলা হয়। ঠিক আছে? এই যে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসে কি হয় এখানে দেখো, এখানে বলেছে যে ব্যাকটেরিয়াম বিকাম অ্যাটাচ টু দ্য মেমব্রেন ইনভেজিনেশন কল্ড সিউডোপিডিয়া। এই যে ইনভেজিনেশনটা হয়েছে এখানে তৈরি, মানে এই যে খাঁজটা হয়েছে বাইরের দিকে তাকে ইনভেজিনেশন বলা হয়। আর এই যে স্ট্রাকচারগুলো ফর্ম হয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে সিউডোপোডিয়া। ঠিক আছে? এখানে একটা কোনো ব্যাকটেরিয়াল সেলকে দেখানো হয়েছে যে আমাদের ইমিউনো সেল যেরকমভাবে কাজ করে, একটা ব্যাকটেরিয়া সেলকে সিউডোপোডিয়া ফর্ম করে এই ইমিউনো সেল এনগালফ করছে।
এই এনগালফ করা পদ্ধতিকেই এখানে ফ্যাগোসাইটোসিস বলেছে। প্রথমত এখানে সিরোপোডিয়া ফর্ম হয়ে ব্যাকটেরিয়ার চারপাশে কাভার হয়ে গেল, তারপর সেটা সেলের মধ্যে একটা ভেসিকেল ফর্ম হয়ে এন্টার হয়ে গেল। এখানে লাইসোজোম আছে। আচ্ছা, এই স্টেজটায় কি বলছে? ব্যাকটেরিয়া ইজ ইনজেস্টেড ফর্মিং ফ্যাগোজোম। এই যে স্ট্রাকচারটা ফর্ম হলো একে বলা হয় হচ্ছে ফ্যাগোজোম। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে এখানে ফ্যাগোজোম। যেহেতু ফ্যাগোসাইটোসিস হচ্ছে তাই এই স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে ফ্যাগোজোম। তারপর ফ্যাগোজোম ফিউজ টু লাইসোজোম। এখানে যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইসোজোম স্ট্রাকচার। এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ফ্যাগোজোমের সাথে এই লাইসোজোম ফিউজ হবে। এবার লাইসোজোমের কাজ তো হচ্ছে জানো যে ডাইজেস্ট করা। এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইমস থাকে, যে এনজাইমস এই ব্যাকটেরিয়া বা যা কিছু ইনগালফ করা হবে সেটাকে ডাইজেস্ট করে একদম ছোট ছোট ম্যাক্রোমলিকুলসে পরিণত করবে। এখানে লেখা আছে ফ্যাগোজোম ফিউজ উইথ লাইসোজোম। এই যে স্ট্রাকচারটা ফর্ম হলো ফ্যাগোজোমের সাথে লাইসোজোম ফিউজ করে, এটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোলাইসোজোম। তারপর এখানে এটা ডিগ্রেড করে দিল ব্যাকটেরিয়াকে। লাইসোজোম এনজাইম ডাইজেস্ট ক্যাপচার ম্যাটেরিয়াল। ডাইজেস্ট করে দিল লাইসোজোম এনজাইমে যেসব এনজাইম থাকে সেসব এনজাইমের থ্রুতে। তারপর এখানে এটা এক্সোসাইটোসিস দেখিয়েছে, এটা এখানে হবে না, এখানে এতদূর পর্যন্তই থাক, যে এখানে ডাইজেস্ট করে দিল। তারপর নিচের প্রসেসটা এক্সোসাইটোসিসের মধ্যে পড়ছে, যে সেই ডাইজেশনগুলোকে তারা এরকমভাবে যখন বাইরে বার করে দেয় তখন সেটাকে এক্সোসাইটোসিস বলা হয়। ডাইজেশন প্রোডাক্টস আর রিলিজ ফ্রম সেল। আচ্ছা, দেখা যাক এখানে কি বলেছে। ডিউরিং ফ্যাগোসাইটোসিস সেল এনগালফ লার্জ পার্টিকেলস সাচ অ্যাজ ব্যাকটেরিয়াম। তারপর আছে হচ্ছে সেল ডেব্রিজ অর ইভেন ইনট্যাক্ট সেল। এই পদ্ধতিতে সেল তো এখানে তোমরা দেখলে যে ব্যাকটেরিয়া এনগালফ করছে, এছাড়া সেল ডেব্রিসও এনগালফ করতে পারে বা ইভেন ইনট্যাক্ট সেলও এনগালফ করতে পারে। যখন কোনো সেল ঠিকঠাক ফাংশন করছে না বা ভুলভাল কাজ করছে তখন সেই সেলকে এনগালফ করে এই পদ্ধতিতে ধ্বংস করা যায়। তারপর আছে হচ্ছে বাইন্ডিং অফ পার্টিকেল টু রিসেপ্টর on the surface of the phagocytic cell trigger the extension of pseudopodia and actin-based movement in the cell surface. এখানে ওই ফ্যাগোসাইটোসিক সেলের কথা বলা হয়েছে যে সিউডোপোডিয়া ফর্ম করে সেই জিনিসটা করবে। তারপর the pseudopodia surround the particle and their membrane fuse to form a large intercellular vesicle called phagosome. এই যে ভেসিকেলটা ফর্ম করে সেটাকে ফ্যাগোজোম বলা হয়, ইন্টারসেলুলার ভেসিকেল বলছে এটাকে। দ্য ফ্যাগোজোম দেন ফিউজ উইথ লাইসোজোম। লাইসোজোমের সাথে ফিউজ করে প্রডিউস করে ফ্যাগোলাইসোজোম। তো এখানে দুটো টার্ম পাওয়া গেছে, একটা হচ্ছে ফ্যাগোজোম, একটা হচ্ছে ফ্যাগোলাইসোজোম। In which the ingested material is digested by the action of lysosomal acid hydrolysis. লাইসোজোম অ্যাসিড দিয়ে পরে সেটা হচ্ছে ইনজেস্টেড ম্যাটেরিয়ালকে হাইড্রোলাইসিস করা হবে, মানে ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া হবে। মেনি 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 অ্যামিবা ইউজ ফ্যাগোসাইটোসিস টু ক্যাপচার ফুড পার্টিকেলস সাচ অ্যাজ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার প্রোটোজোয়া। অ্যামিবার চলন তো তোমরা পড়েছো যে ছোটোবেলায়, ওরা তো যেভাবে ফুডকে এনগালফ করে, প্রথমে তো সিউডোপোডিয়া ফর্ম করে ফুডের চারপাশে, যদি এটা কোনো ফুড হয় বা কোনো ব্যাকটেরিয়া হয় প্রথমে সিউডোপোডিয়া ফর্ম করে, দেন সেটাকে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই সেলের মধ্যে ঢুকিয়ে এনগালফ করে ডাইজেস্ট করে বার করে দেয়। এটা হচ্ছে অ্যামিবার প্রসেস। অ্যামিবা ইউজ করে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিকে। তারপর আসছে রোল অফ ফ্যাগোসাইটোসিস ইন মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ফ্যাগোসাইটোসিস কি কি কাজ করে? যেমন বলেছে ইন মাল্টিসেলুলার অ্যানিমেলস মেজর রোল অফ ফ্যাগোসাইটোসিস are to provide a defense against invading microorganism and to eliminate damage cell from the body. ইমিউনো সিস্টেমে কাজ করে ম্যাক্রোফাজ এই পদ্ধতিতে মাইক্রো অর্গানিজমকে এনগালফ করে ড্যামেজ সেল এইসব জিনিসকে এনগালফ করে ধ্বংস করে। এটা
মাল্টিসেলুলার অ্যানিমেলসের মধ্যে এই জিনিসটা হয়। তারপর আসে হচ্ছে ইন ম্যামেলস phagocytosis of microorganism is the function of three types of white blood cell. হোয়াইট ব্লাড সেল এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিকে ইউজ করে, যেমন হচ্ছে ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল, which are frequently referred to as professional phagocytes. তাহলে প্রফেশনাল ফ্যাগোসাইটস কাদেরকে বলা হয়? এই ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল এরা প্রফেশনাল ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। This cell play critical role in the body defense system by eliminating microorganisms from infected tissue. ইনফেক্টেড টিস্যু থেকে মাইক্রোঅর্গানিজমকে এলিমিনেট করতে হেল্প করে এইসব সেলগুলো। In addition, macrophage as well as other cell including fibroblasts, epithelial cell eliminate aged and dead cell from tissue throughout the body. যেসব সেলগুলো অনেক এজ হয়ে যায় অ্যান্ড ডেড সেল হয়ে যায় সেগুলোকেও এই ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এলিমিনেট করতে পারে। এসব জিনিসগুলোই বলেছে এখানে রোলের মধ্যে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পিনোসাইটোসিস, মানে হচ্ছে ড্রিঙ্কিং অফ সেল। কোনো সলিড পার্টিকেল বা কোনো ফ্লুইড পার্টিকেল যখন এনগালফ হয় সেলের মধ্যে তখন সেটাকে পিনোসাইটোসিস বলা হয়। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফ্লুইড পার্টিকেলগুলো বা সলিড পার্টিকেলগুলো এখানে সেলের মধ্যে ভ্যাকুয়াল ফর্ম করে এনগালফ হয়েছে, এই প্রসেসটাকেই বলছে। এর কিছু কিছু মেন যে পয়েন্টগুলো হচ্ছে সেটা হলো ফ্লুইড ফেজ, এন্ডোসাইটোসিস, মানে এন্ডোসাইটোসিসেরই ফ্লুইড ফেজটা হচ্ছে। এন্ডোসাইটোসিসে মানে এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসে কি ছিল, যে সলিড পার্টিকেল এনগালফ করছিল, এখানে ফ্লুইড পার্টিকেল এনগালফ করবে। দেন হচ্ছে ইনভেজিনেশন অফ সলিড অর ফ্লুইড, ফ্লুইড অর সলিড কে ইনভেজিনেশন করবে। দেন আসছে ক্যান অকোয়ার সিলেক্টিভলি অ্যাজ ওয়েল অ্যাজ নন সিলেক্টিভলি, এটা সিলেক্টিভলি এনগালফ করতে পারে বা নন সিলেক্টিভলিও ডিফারেন্ট পার্টিকেলসকে এনগালফ করতে পারে। ঠিক আছে, আচ্ছা দেন আসছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসে কি হয়, এন্ডোসাইটোসিসে সেলের ভেতরে জিনিসকে প্রবেশ করাচ্ছে, এক্সোসাইটোসিসে তার ঠিক উল্টো হবে, সেলের বাইরে জিনিসকে বার করবে। যেমন এখানে দেখিয়েছে একটা ভেসিকেল দেখিয়েছে, আস্তে আস্তে এটা প্লাজমা মেমব্রেনের দিকে যাবে, দেন সেটা প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যে মেটেরিয়ালগুলো আছে সেগুলোকে বাইরে রিলিজ করে দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, এখানে এই প্রসেসটাই বলেছে, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপসগুলো এখানে মেনশন করেছে। যেমন ভেসিকেল ফর্মেশন, ফার্স্টে এখানে একটা ভেসিকেল ফর্ম হয়, দেন হচ্ছে ভেসিকেল ট্রান্সপোর্ট, সেই ভেসিকেলটা আস্তে আস্তে ট্রান্সপোর্ট হয় মেমব্রেনের দিকে, দেন হচ্ছে মেমব্রেন ফিউশন, মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যায় সেই ভেসিকেলটা, দেন যেটা আছে সেটা হচ্ছে রিলিজ অফ কন্টেন্ট, যেসব জিনিসগুলো ভেসিকেলের মধ্যে আছে, কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকতে পারে বা সেল ডেব্রিজ থাকতে পারে, কিছু এরকম পদার্থ থাকতে পারে যেটা সেলের জন্য প্রয়োজনীয় নয়, সেগুলোকে রিলিজ করে দেবে সেলের বাইরে। অ্যান্ড দেন মেমব্রেন রিসাইকেলিং, রিলিজ করার পর সেটা মেমব্রেনের সাথে রিসাইকেল হয়ে যাবে, সেটা এরকম ওই ওই ম্যাটেরিয়ালগুলোর সাথে সেই ভ্যাকুয়ালটা বাইরে চলে যাবে না, সেটা মেমব্রেনের সাথেই অ্যাটাচ হয়ে রয়ে যাবে। এখানে এই স্টেপগুলোই বলা আছে, হয়তো বেশি কিছু বলার নেই এখানে। আচ্ছা
নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে when amphiphilic molecules are exposed to an aqueous environment, how it behave. অ্যাম্পিফিলিক মলিকুল কোনগুলো বলেছিলাম? পোলার হেড থাকবে আর নন পোলার টেল থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে হাইড্রোফোবিক অ্যান্ড হাইড্রোফিলিক দুটো পার্টেই প্রেজেন্ট আছে এরকম মলিকুল। এবার এই অ্যাম্পিফিলিক মলিকুলগুলো যখন ওয়াটার এনভায়রনমেন্টে এক্সপোজ হয় তখন তারা কীরকম বিহেভ করে, এটার কিছুটা আগে বলে দিয়েছি আমি। এখানে আরেকটু ডিটেলসে জানা যাক যে যখন এটা তো হচ্ছে মলিকুলটা মানে ফসফোলিপিডটা অ্যাম্পিফিলিক মলিকুল, যখন এর চারপাশে ওয়াটার চলে আসবে তখন এরা সবসময় চাইবে যে এদের এই যে টেল পার্টটা আছে সেই টেল পার্টটা ওয়াটারের কন্ট্যাক্টে না আসুক। তার জন্য তারা দু রকমের স্ট্রাকচার ফর্ম করে। একটা হচ্ছে এক রকমের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে মিসেল, আর এই রকমের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে লাইপোজোম। ঠিক আছে, মিসেলে কি হয়, মিসেল স্ট্রাকচার তো দেখলে তোমরা যে সেখানে কি হয় যে এই ফসফোলিপিড মলিকুলগুলো একে অপরের সাথে এভাবে অ্যাটাচ থেকে যায় আর মাঝে টেল পার্টটা প্রেজেন্ট থাকে, এই স্ট্রাকচারটাকে মিসেল বলা হয়। লাইপোজোমে কি হয়, লাইপোজোমে এই যে বাইলেয়ারটা ফর্ম হলো যেটা আমরা মেমব্রেনের মধ্যে দেখতে পাই, সেই বাইলেয়ারটা যদি গোল করে এরকম রাউন্ড হয়ে যায় তাহলে সেটা যে স্ট্রাকচারটা ফর্ম করে তাকে লাইপোজোম বলা হয়। ঠিক আছে, মিসেলের মাঝে কোনো রকম ওয়াটার প্রেজেন্ট থাকে না, বাট লাইসোজোমের মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোফিলিক হেড পার্টগুলো প্রেজেন্ট আছে। তো এর মাঝে এই পোর্শনে ওয়াটার প্রেজেন্ট থাকতে পারে, বাট মিসেলের এখানে কোনো ওয়াটার প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, এই জিনিসটাই এখানে বলেছে যে when amphiphilic molecules are exposed to an aqueous environment, they spontaneously arranged in bury their hydrophobic tail in the interior where they are seeded from water and they expose their hydrophilic head part. মানে এখানে বলেছে যে হাইড্রোফোবিক টেলটা মাঝের দিকে প্রেজেন্ট থাকে আর হাইড্রোফিলিক হেড পার্টটা ওয়াটারে কন্ট্যাক্টে থাকে, এই জিনিসটা এখানে বলেছে। ডিপেন্ডিং অন দেয়ার শেপ দে ক্যান ডু ইন দিস কনফার্মেশন, টু কনফার্মেশন করতে পারে তাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে দে ক্যান ফর্ম স্পেরিক্যাল মিসেল ফর্ম করতে পারে উইথ দ্য টেল ইনওয়ার্ড উইথ সিঙ্গেল হাইড্রোকার্বন চেন। মিসেলের মধ্যে হাইড্রোকার্বন চেন একটাও থাকতে পারে বা দুটোও থাকতে পারে, দুরকমই হতে পারে। দে ক্যান ফর্ম বাইলেয়ার, সেকেন্ড যে স্ট্রাকচারটা ফর্ম করতে পারে সেটা হচ্ছে বাইলেয়ার সিড স্ট্রাকচার ফর্ম করতে পারে। আর বাইলেয়ার সিড বলতে এই জিনিসটা বলছে, আর বাইলেয়ার হচ্ছে এই জিনিসটা বলছে। উইথ দ্য হাইড্রোফোবিক টেল স্যান্ডউইচ বিটুইন দ্য হাইড্রোফিলিক হেড গ্রুপ। এই লাইপোজোমের স্ট্রাকচারটা এখানে বলছে যে হাইড্রোফোবিক টেল অ্যান্ড হাইড্রোফোবিক হেড গ্রুপ দিয়ে বাইলেয়ার স্ট্রাকচার ফর্ম করতে পারে। When cellular membrane form, phospholipid assemble into two layers because of these hydrophilic and hydrophobic properties. The phosphate head in each layer face the aqueous and watery environment. Either the side and the tail hide away from the water between layers of head because they are hydrophobic. সেই হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিকের কনসেপ্টটা এখানে বলেছে যে এনভায়রনমেন্টের দিকে হাইড্রোফিলিক থাকে আর ভেতরের দিকে হাইড্রোফোবিক থাকে। এই লাইপোজোম একটা কাজে হেল্প করে, লাইপোজোমকে আমরা আর্টিফিশিয়ালি এই স্ট্রাকচারটা ফর্ম করতে পারি। এই স্ট্রাকচারের এই যে মাঝের পার্টটা আছে এর মধ্যে আমরা যে কোনো রকম অনেক রকমের ড্রাগকে বা কোনো মেডিসিনকে ভেতরে ঢুকিয়ে আমরা সেল মেমব্রেন ক্রস করিয়ে ভেতরে ভেতরে এন্ট্রি করতে পারি। এটা একটা লাইপোজোমের কাজ বলছে যে লাইপোজোম আর্টিফিশিয়াল ফসফোলিপিড বাইলেয়ার vesicle formed from an aqueous suspension of phospholipid molecule. ফসফোলিপিডের aqueous suspensionএ এই লাইপোজোমটা আমরা আর্টিফিশিয়ালি ফর্ম করতে পারি। ইউজ অফ লাইপোজোম অ্যাজ ড্রাগ ডেলিভারি ভেহিকেলস ইন মেডিসিন, মানে এই লাইপোজোম ড্রাগ ডেলিভারির সময় মেডিসিনের সময় কাজ করে।
ঠিক আছে? এটা ঠিক বুঝলাম না, লাইপোজোম কিভাবে ড্রাগ ডেলিভারি করতে হেল্প করে? আচ্ছা, বলে দিচ্ছি। ঠিক আছে, আমি নিউ স্লাইডে বলে দিচ্ছি। ধরি এটা একটা সেল, ঠিক আছে? এবার এই লাইপোজোমে কি হয়, লাইপোজোম কিরকম স্ট্রাকচার, এর বাইরের দিকে লিপিড আছে, সরি হেড পার্টটা আছে, আর ভেতরের দিকেও হেড পার্টটা আছে সেল মেমব্রেনের মতো। আর ওর মাঝখানে অনেক কিছু থাকতে পারে। মাঝখানে এখানে তোমরা যে স্ট্রাকচারটা দেখলে, এখানে মাঝখানে এই যে স্পেসটা আছে, এখানে তোমরা কোনো জিনিসকে ভেতরে ঢুকিয়ে দিতে পারো। তো এই ড্রাগ ডেলিভারির সময় ড্রাগ ডেলিভারি ভেহিকেল, ডিফারেন্ট ডিফারেন্ট ভেহিকেল ইউজ করা হয়, বিভিন্ন ভেক্টর ইউজ করা হয়, অনেক কিছু ইউজ করা হয় যে কোনো ড্রাগকে বা কোনো জিনকে সেলের মধ্যে এন্টার করানোর জন্য। কারণ কি সব কিছু তো এমনি যদি আমরা বাইরে রেখে দিই, সেটা তো সেলের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে না। আর ঢুকে গেলেও সেলের মধ্যে যে মেকানিজম আছে সেটা দিয়ে পরে সেই জিনিসটাকে ডিগ্রেড করে দেওয়া যায়। তো তাই জন্য কিছু কিছু ভেহিকেল আমরা ইউজ করি। ভেহিকেল মানে কোনো যানবাহনের মতো, যেমন তোমরা যদি কোনো তোমাদের কলেজে যাও, তোমরা বাসে করে চেপে চলে যাবে। পরে কি করবে? তোমরা বাস থেকে নেমে যাবে, কলেজের মধ্যে এন্ট্রি করে যাবে। এগুলোও সেরকম একটা ভেহিকেলের মতো কাজ করে। এর মধ্যে যদি কোনো ড্রাগকে আমরা এরকমভাবে ঢুকিয়ে দিই, তারপরে এই লাইসোজোম মেমব্রেন ক্রস করে যায়। তারপর এই লাইসোজোমটা এরকমভাবে প্রেজেন্ট, আচ্ছা সেম কালার ইউজ করি যাতে বুঝতে পারবে। মেমব্রেন ক্রস করার পর সেলের ভেতরে এরকমভাবে রয়ে গেল। আর তার মধ্যে এই ড্রাগটাও রয়ে গেল। এই রকম মানে সেল মেমব্রেন ক্রস করার জন্য বিভিন্ন রকমের ভেহিকেল ইউজ করা হয়, তার মধ্যে লাইপোজোমও এক রকমের ভেহিকেল। ঠিক আছে? ওকে ম্যাম, হ্যাঁ, আন্ডারস্টুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রোল অফ কোলেস্টেরল ইন মেমব্রেন ফ্লুইডি। মেমব্রেন ফ্লুইডির জন্য একটা একটা জিনিস তো তোমরা দেখলে যে টেম্পারেচার, টেম্পারেচারে কি হয়, মেমব্রেন ফ্লুইডি ইনক্রিজ হয়ে যায়। মেমব্রেনে ফসফোলিপিডগুলো কাছে কাছে আসতে চায় না, তারা অনেক ডিস্টেন্স মেনটেন করতে চায়, তাই জন্য তাদের ফ্লুইডই ইনক্রিজ হয়ে যায়। এবার ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে যদি আমাদের সেল মেমব্রেনে ফ্লুইডই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে তো অনেক প্রবলেম আছে। যখন গরম পড়বে তখন ফসফোলিপিডগুলো এরকম দূরে দূরে চলে যাবে, আবার যখন ঠান্ডা পড়বে তখন সেগুলো এরকম এরকম কাছে 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 চলে আসবে। তো এরকম ভাবে তো আর আমাদের চলবে না। প্রবলেম কি হবে এরকম, এইখানে কি হচ্ছে যে মেমব্রেন ফ্লুইডই অনেক বেড়ে যাচ্ছে। মেমব্রেন ফ্লুইডই বেড়ে গেলে যে জিনিসগুলো অনেক জিনিস ইজিলি ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে চলে আসতে পারবে। মেমব্রেনের যে স্ট্রাকচারটা, যেটা মেমব্রেনের ক্যাপাসিটি যে এত এত অর্গানেলি, সেল অর্গানেলি, সাইটোপ্লাজম এদেরকে ধরে রাখতে পারে, সেই ক্যাপাসিটিটাই হারিয়ে যাবে যদি মেমব্রেন অত্যধিক বেশি ফ্লুইড হয়ে যায়। আর এরকমভাবে যখন টেম্পারেচার কমে যাবে তখন মেমব্রেনের ফ্লুইডই এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এইটুকু জায়গায় এত এত জিনিস আছে। তো এইভাবে ডিক্রিজ হওয়ার জন্য মেমব্রেনটা কি হচ্ছে, খুব রিজিড হয়ে যাচ্ছে। এই রিজিড স্ট্রাকচারে মেমব্রেনটা ব্রেক করে যেতে পারে। তো তাই জন্য টেম্পারেচার ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ তো হবে, বাট এই জন্য আমাদের সেল মেমব্রেনের ফ্লুইডিটিকে মেনটেন করে রাখতে হবে। ওটা সবসময় এত বেশি নড়াচড়া করলে হবে না। ওর জন্য কোলেস্টেরল একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোলেস্টেরল কি করে, এটা সেল এটা সেল মেমব্রেন মানে ফসফোলিপিডগুলো এরকমভাবে আছে নর্মাল কন্ডিশনে। এর মাঝে
কোলেস্টেরল এরকমভাবে প্রেজেন্ট থাকে, এখানে একটা কোলেস্টেরল, এখানে একটা কোলেস্টেরল, এরকমভাবে কোলেস্টেরল ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে প্রেজেন্ট থাকে। এবার এই কোলেস্টেরলগুলো কি করে, যখন ফর এক্সাম্পল যদি গরম পড়ে বা হট টেম্পারেচার বা হাই টেম্পারেচার হয়, তখন কি করে এই ফসফোলিপিডগুলো একে অপরের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই কোলেস্টেরলগুলো এখানে প্রেজেন্ট থাকার জন্য এরা বাধা দেবে। তাহলে মেমব্রেনের ফ্লুইডি যখন হাই টেম্পারেচার থাকবে তখন এই মেমব্রেনের ফ্লুইডি কমাতে হেল্প করবে। আবার যখন লো টেম্পারেচার থাকবে তখন এই ফসফোলিপিডগুলো কি হবে, খুব একে অপরে খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, কিন্তু মাঝে মাঝে এই কোলেস্টেরলগুলো প্রেজেন্ট থাকার জন্য এরা অত কাছে কাছে আসতে পারবে না। তাহলে যখন টেম্পারেচার কম হয় তখন মেমব্রেনের ফ্লুইডি ইনক্রিজ করার চেষ্টা করে। এই জিনিসটা এখানে বলেছে যে the cholesterol molecule are randomly distributed across the phospholipid bilayer. Phospholipid bilayer এর উপরে কোলেস্টেরল মলিকুলগুলো randomly distributed থাকে, helping the bilayer stay fluid in different environmental condition. Different environmental condition এ এটা এর fluidity maintain করে। Cholesterol modulates the properties of lipid bilayer. Lipid bilayer এর property কে maintain করে। Cholesterol act as a bidirectional regulator of membrane fluidity because at high temperature কি করছে, it stabilize the membrane and rise its melting point, whereas in low temperature it intercalate between the phospholipid and prevent them from clustering together and prevents the hydrocarbon chain from coming together and catalyzing. সেম জিনিসটাই বলছে, যখন হাই টেম্পারেচার থাকে তখন এই কোলেস্টেরলগুলো মেমব্রেন ফ্লুইড মানে বেশি ফসফোলিপিডকে একে অপরের থেকে দূরে সরে যেতে বাধা দেয়, আর যখন লো টেম্পারেচার থাকে তখন ফসফোলিপিডকে খুব বেশি রিজিড হতে বা কাছে আসতে বা ক্লাস্টার ফর্ম করতে বাধা দেয়। এই জিনিসটা এখানে বলছে। ইন কোল্ড টেম্পারেচার এটা কি করে, যখন মেমব্রেন কি হয় রিজিড হয়ে যায়, নট ফ্লেক্সিবল হয়ে যায় অ্যান্ড ব্রেক হয়ে যেতে পারে। এটা হচ্ছে মেমব্রেনের নর্মাল ফাংশন। কোল্ড টেম্পারেচারে খুব বেশি রিজিড হয়ে যায়, ফ্লেক্সিবল থাকে না এবং ব্রেক হয়ে যেতে পারে। আর হট টেম্পারেচারে কি হয়, খুব বেশি ফ্লেক্সিবল হয়ে যায় অ্যান্ড উড নট হোল্ড শেপ। এত বেশি ফ্লেক্সিবল হয়ে যায় যে মেমব্রেনের শেপটাকেই মেনটেন করতে পারে না। এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য কোলেস্টেরল আমাদের ফসফোলিপিডের মাঝে মাঝে অনেক জায়গাতেই প্রেজেন্ট থাকে। যদি কোলেস্টেরল না থাকতো তখন কি হতো, উইদাউট কোলেস্টেরল দ্য ফসফোলিপিড ইন ইউর সেল উইল স্টার্ট টু গেট ক্লোজার টুগেদার হোয়েন এক্সপোজড ইন কোল্ড। যখন কোল্ড হয় তখন সেগুলো ক্লোজার টুগেদার মানে কাছে চলে আসার চেষ্টা করে, making it more difficult for small molecules like gas to squeeze and between the phospholipid like they normally do. এর জন্য কি হয়, যদি মেমব্রেনগুলো খুব কাছাকাছি চলে আসে তাহলে তখন যদি খুবই কাছাকাছি চলে আসে তখন কি হয়, যদি কোনো স্মল মলিকুল পাস করার চেষ্টা করে সেটা পাস করতে বাধা পায়। সেই জিনিসটা এখানে বলছে, যখন যদি কোলেস্টেরল যদি না থাকতো তাহলে মেমব্রেনের ফসফোলিপিড মলিকুলগুলো খুব কাছাকাছি চলে আসতো এবং তার জন্য ওই মলিকুলগুলো ভেতরে প্রবেশ করতে পারতো না। উইদাউট কোলেস্টেরল দ্য ফসফোলিপিড স্টার্ট টু সেপারেট ফ্রম ইচ আদার লিভিং লার্জ গ্যাপস। যদি কোলেস্টেরল না থাকতো তাহলে হাই টেম্পারেচারে ফসফোলিপিডগুলো একে অপরের থেকে অনেক দূরে চলে যেত, তার জন্য অনেক লার্জ গ্যাপ তৈরি হয়ে যেত। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। আচ্ছা, এবার এখানে দেখো যে হোয়াট ফ্যাক্টরস এফেক্ট মেমব্রেন ফ্লুইডিটি।
মেমব্রেন ফ্লুইডি কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে? ফার্স্ট অফ অল টেম্পারেচার এফেক্ট করে, যেটা আমরা পড়লাম। কোলেস্টেরল এফেক্ট করে, এটাও পড়লাম। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও এফেক্ট করে, এটা আমরা আগের দিন পড়েছিলাম। আরেকবার এটাকে ডিসকাস করে দিই। দ্য টেম্পারেচার উইল এফেক্ট হাউ, আচ্ছা আমি এরকমই বলে দিই যে টেম্পারেচার কি করে। যখন যখন টেম্পারেচার হাই থাকে তখন ফসফোলিপিডগুলো একে অপরের থেকে দূরে সরে যায়। এর ফলে মেমব্রেনের ফ্লুইডিটি বেশি হয়ে যায়, যার জন্য কি হয় যে মেমব্রেন নিজের ওই স্ট্রাকচারটা মেনটেন করতে পারে না। এটা হচ্ছে হাই টেম্পারেচারে। যখন টেম্পারেচার লো হয় তখন কি হয়, মেমব্রেনের ফসফোলিপিডগুলো খুবই কাছাকাছি চলে আসে। এর ফলে তারা খুব রিজিড হয়ে যায়। এই রিজিড হওয়ার জন্য মেমব্রেন ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে টেম্পারেচারে এফেক্ট, ঠিক আছে। আচ্ছা দেখি কি বলছে। The temperature will affect how the phospholipid move and how close together they are found. When it's cold, they are found closer together, and when it's not, they move further apart. সেম জিনিসই বলছে, যখন কোল্ড থাকে তখন খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে, আর যখন থাকে না তখন সেটা অনেক দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। কোলেস্টেরলটা দেখা যাক। কোলেস্টেরল দু জায়গাতেই হেল্প করে। হাই টেম্পারেচারে ফ্লুইডি বেশি হয়ে যায়, সেটাকে কমাতে হেল্প করে, আর লো টেম্পারেচারে ফ্লুইডি কম হয়ে যায়, সেটাকে বাড়াতে হেল্প করে। কোলেস্টেরল দুপক্ষেই কাজ করে। এখানে কি বলছে দেখা যাক। The cholesterol molecule are randomly distributed across the phospholipid bilayer, helping the bilayer stay fluid in different environmental conditions. Without cholesterol, the phospholipids start to separate from each other, leaving large gaps. আচ্ছা এটা আগের জিনিসটাই বলেছে, ঠিক আছে। কোলেস্টেরলটা বুঝতে পারলে, তারপর হচ্ছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা কি বলেছিলাম, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কি হয় যে একদম স্ট্রেট এরকম প্রেজেন্ট থাকে। যদি এত স্ট্রেট প্রেজেন্ট থাকে তাহলে এইসব ফসফোলিপিডগুলো জায়গা খুব কম লাগবে, মানে এই রিজিডের মতো এই জিনিসটা তৈরি হবে, স্পেস কম লাগবে। আর যদি তার মধ্যে মাঝে মাঝে আনস্যাচুরেট বন্ড থাকে তাহলে তার জায়গাটা বেশি লাগবে। তাহলে এখানে আনস্যাচুরেশন কি হচ্ছে, মেমব্রেনের ফ্লুইডিটিকে ইনক্রিজ করছে, আর স্যাচুরেশন মেমব্রেনের ফ্লুইডিটিকে ডিক্রিজ করছে। এখানে এই জিনিসটাই বলেছে যে স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড হ্যাভ অনলি সিঙ্গেল বন্ড বিটুইন কার্বন ব্যাকবোন, সো দ্য চেন আর স্ট্রেট অ্যান্ড ইজি টু প্যাক টাইটলি। সিঙ্গেল বন্ড থাকার জন্য সেই চেনটা স্ট্রেট থাকে, অ্যান্ড তার জন্য ইজি প্যাক টাইটলি হয়ে যায়, টাইটলি প্যাক করতে সুবিধা হয়। Unsaturated fats are chain of hydrocarbon that have double bonds between some of the carbons, double bond making it harder for the chain to pack tightly. Double bond থাকার জন্য এরা tightly pack হতে পারে না। These play a role in membrane fluidity because they increase the space between phospholipid, making the molecule harder to freeze at low temperature. এর জন্য এই যে স্পেস ইনক্রিজ করার জন্য এরা লো টেম্পারেচারে ফ্রিজ হওয়াটা হার্ডার হয়ে যায়। Also increase space allows certain small molecules such carbon dioxide, oxygen to cross the membrane quickly and easily. যদি ফ্লুইডি ইনক্রিজ হয় বা এখানে আনস্যাচুরেশন বা আনস্যাচুরেট বন্ডটা বেশি থাকে, তখন ডিফারেন্ট গ্যাস যেগুলো খুব ইজিলি পাস করতে পারে তারা আরো ইজিলি মেমব্রেন ক্রস করতে পারবে। এই জিনিসটা এখানে বলা আছে। এটা বুঝতে পেরেছো? ম্যাডাম আরেকবার বলুন। আচ্ছা আরেকবার তিনটেই, যেটা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওইটা বলে দিন। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, ওই জিনিসটা এখানে দেখো, এখানে আর ভালো করে বুঝতে পারবে। স্যাচুরেশন আনস্যাচুরেশনে আর কিছুই বলা নেই, ওখানে বলা আছে যে স্যাচুরেশনে কি হয়, যে ফ্যাটি অ্যাসিডগুলো এরকম স্ট্রেট চেন থাকে, এই যে হাইড্রোকার্বন চেন এগুলো স্ট্রেট থাকে, আর আনস্যাচুরেশনে কি হয়, এই হাইড্রোকার্বন চেনগুলো এরকম বেন্ড হয়ে থাকে। তো যারা স্ট্রেট হয়ে প্রেজেন্ট থাকে তাদের তাদের কোনো কিছুতেই জায়গা কম লাগবে, আর যাদের এরকম, যাদের মধ্যে এরকম ব্যান্ড একটা জিনিস আছে, তাদের কোনো জায়গায় প্লেস হতে জায়গা বেশি লাগবে। যখন এদিকে সাজানো হবে তখন এই আনস্যাচুরেশন ফ্যাটি অ্যাসিডগুলো এখানে দেখানো হয়েছে, দেখো না, এটা স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেটেড। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এদের যে এই ব্যান্ড হওয়া যে আর্মটা আছে, টেলটা আছে, সেই টেলের জন্য দেখো এদের জায়গাটা বেশি লাগছে। অপরদিকে এখানে দেখো সব ফ্যাটি অ্যাসিডগুলো স্যাচুরেটেড, তো এরা কত কম জায়গায় কত ঘিঞ্জিভাবে এরা প্লেস হয়ে গেছে। বাট যদি আনস্যাচুরেশন বেশি থাকে তাহলে তাদের এরকম জায়গাটা বেশি লাগবে। তো এরকম জায়গা বেশি লাগার জন্য মেমব্রেনে ফ্লুইডই বেশি হয়ে যায়, আর এখানে জায়গা কম লাগার জন্য মেমব্রেনে ফ্লুইডই কম হয়ে যায়। ঠিক আছে, এবার মেমব্রেনে ফ্লুইডই যদি বেশি হয় তাহলে যেসব স্মল স্মল মলিকুলসগুলো আছে, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওরা খুব ইজিলি মেমব্রেন ক্রস করে যেতে পারে। ডিফারেন্ট গ্যাস খুব ইজিলি মেমব্রেন ক্রস হয়ে যেতে পারে, কারণ কি এখানে দেখো, এখানে জায়গাটা বেশি পাওয়া যাচ্ছে, মেমব্রেন ক্রস করার জন্য অনেক স্পেস পাওয়া যাচ্ছে। বাট ওরা যদি এখানে ক্রস করতে চায় তাহলে এখানে অনেকটাই রিজিড মেমব্রেন ফর্ম হয়েছে, তাহলে এখানে ক্রস করতে টাইম লাগবে ওদের, সেই জিনিসটাই ওখানে বলেছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখো কি বলেছে, হোয়াট ফ্যাক্টরস এফেক্ট মেমব্রেন ফ্লুইডিটি। এখানে সবকিছুরই একটা জিস্ট বানানো আছে, যে কি কি মেমব্রেন ফ্লুইডিতে হেল্প করে। ফার্স্টে বলা আছে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি বেশি হয় তাহলে মেমব্রেন ফ্লুইডই বেশি হবে। এদের মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক আছে। এখানে দেখো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, তো মেমব্রেন ফ্লুইডই কি হয়েছে, বেশি হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে স্যাচুরেট ফ্যাটি অ্যাসিডের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাচ্ছে, 1 বাই স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড, মানে স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড যদি বাড়ে তাহলে ফ্লুইডই কমবে। স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড এখানে প্রেজেন্ট আছে, এই স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড যদি বাড়ে তাহলে মেমব্রেন ফ্লুইডই কমবে। ফ্লুইডই কখন হয়, যখন ফসফোলিপিডগুলো অনেক ডিস্টেন্টলি প্লেস থাকে তখন সেটা ফ্লুইডই দেখায়। এখানে বেশি যদি আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড থাকে, সরি, বেশি যদি স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে মেমব্রেন ফ্লুইডই কমবে, তাই জন্য এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাচ্ছে। তারপর এখানে দেখাচ্ছে ফ্লুইডিটি সাথে টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক। এটা তো যা পড়লাম একটু আগেই, যে টেম্পারেচার যত বাড়বে ফ্লুইডিটি তত বাড়বে, আর টেম্পারেচার যত কমবে ফ্লুইডিটি তত কমবে। তারপর যেটা আছে যে কার্বন চেন লেন্থ, এই যে কার্বন চেনের লেন্থটা আছে টেলের মধ্যে, এই লেন্থটা যত বাড়বে তত ফ্লুইডিটি কমবে। এর সাথেও ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এখানে। আর এই টেলের লেন্থ যত কম হবে তত ফ্লুইডই বেশি হবে। এই চারটে জিনিস মনে রাখতে হবে। নেক্সট এখানে দেখো কোলেস্টেরলের কেসটা এখানে বলা আছে। কোলেস্টেরল দুটোতেই হেল্প করে, মেমব্রেন ফ্লুইডই বাড়াতেও হেল্প করে, কমাতেও হেল্প করে। কোলেস্টেরল সব দিক থেকেই ঠিকঠাক কাজ করে। যখন টেম্পারেচার কম থাকে তখন কি করে, ফ্লুইডই ইনক্রিজ করে দেয়, আর যখন টেম্পারেচার বেশি থাকে তখন ফ্লুইডই ডিক্রিজ করে দেয়, মানে যখন যেরকম আমাদের দরকার তখন সেরকম কোলেস্টেরল প্রোভাইড করে দেয়। তাহলে এবার দেখো, যখন আমাদের কোনো সেল যখন কোল্ড টেম্পারেচার থাকবে, কোল্ড টেম্পারেচার মানে কি, যে টেম্পারেচারে কি হয়, খুব টাইটলি প্যাকড হওয়ার তারা চেষ্টা করে যখন কোল্ড টেম্পারেচার থাকে আমাদের মতোই। তখন আমাদের মেমব্রেনের মধ্যে কি কি জিনিস বেশি থাকলে আমাদের খুব হেল্প হবে, সেই জিনিসটা এখানে দেওয়া আছে। যেমন বলেছে আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড,
এই সব মানে টাইটলি যখন প্যাক হতে চাইবে তখন তার মাঝে যদি কোনো আনস্যাচুরেটেড বন্ড থাকে মানে ফ্যাটি অ্যাসিড থাকে, তখন সে কি করবে এদেরকে টাইটলি প্যাক হতে বাধা দেবে। তাহলে আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড থাকলে ভালো হবে। শর্ট চেন, শর্ট চেন থাকলেও ভালো হবে, কারণ কি শর্ট চেন কি করে মেমব্রেনের ফ্লুইডিটিকে ইনক্রিজ করে। তাহলে কোল্ড টেম্পারেচারে এদেরকে আলাদা আলাদা রাখতে সাহায্য করবে শর্ট চেন। তারপর এখানে ওয়ার্ম টেম্পারেচারের মধ্যে কি বলেছে, অ্যাট ওয়ার্ম টেম্পারেচার যখন যখন খুব হাই টেম্পারেচার থাকবে তখন আমাদের সেল এরকমভাবে ডিস্টেন্টলি থাকার চেষ্টা করবে। তখন আমাদের কাজ কি এই ফ্লুইডিটাকে কমানোর, কারণ কি ফ্লুইডি অলরেডি বেড়ে আছে টেম্পারেচারের জন্য। কমাবো কি করে, তার জন্য স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড বেশি রাখতে হবে। এখানে যদি আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে এরা আরও বেশি দূরে দূরে থাকার চেষ্টা করবে। তার থেকে এখানে যদি আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে এরা কাছে কাছে তাও কিছুটা থাকবে। লং চেন থাকতে হবে, লং চেন থাকলেও এরা কাছে কাছে থাকার চেষ্টা করবে। এই জিনিসগুলোকে এখানে বলেছে। এখানে কোলেস্টেরলের কনসেপ্টটা দেখিয়েছে যে কোলেস্টেরল এখানে প্রেজেন্ট আছে, কোলেস্টেরল এখানে প্রেজেন্ট আছে, এটা এদেরকে বেশি নড়াচড়া করতে বাধা দেয়। মেন জিনিস হচ্ছে এটা, যেরকম আছো সেরকম থাকো, গরমে বেশি আলাদা আলাদা হয়ে যাও না, আর ঠান্ডাতে বেশি কাছাকাছি চলে আসো না। এরা এরকমভাবে প্রেজেন্ট থাকে আর এদেরকে বেশি নড়াচড়া করতে বাধা দেয়। আচ্ছা, এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখানে সামারি অফ কোলেস্টেরল দেওয়া আছে, ওই সেম জিনিস যেটা বললাম সেটাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তারপর হচ্ছে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, সরি মানে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনের মধ্যে আমরা দু রকমের মেমব্রেন প্রোটিন দেখেছিলাম, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন কোনগুলো ছিল, এই যে বাইরের দিকে যেগুলো আউটার লেয়ারের সাথে শুধু অ্যাটাচ আছে সেগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এখানে একটু ডিটেলস বলা আছে। পেরিফেরাল মেমব্রেন প্রোটিনস সাইটোসোলিক প্রোটিন হতে পারে, interact with surface of lipid bilayer of the cell, লিপিড বাইলেয়ারের সারফেসের সাথে ইন্টারাক্ট করে, do not enter into the hydrophobic space within the cell membrane. হাইড্রোফোবিক প্লেসের মধ্যে খুব বেশি ভেতরে প্রবেশ করে না। এক্সাম্পল দেওয়া আছে সাইটোক্রোম সি, হাই পোটেনশিয়াল আয়ন প্রোটিন, সাম ফ্লাভোপ্রোটিন, এইসব জিনিস সব এক্সাম্পলগুলো দেখতে পারো। তারপর আছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কি হয়, যেগুলো মেমব্রেন ক্রস করে। এর মধ্যে আছে ট্রান্সপোর্টার, লিঙ্কার, চ্যানেল, রিসেপ্টর, এনজাইম, স্ট্রাকচারাল প্রোটিন, এইসব প্রোটিনগুলো আছে। এক্সাম্পল দেওয়া আছে গ্লাইকোফোরিন, রোডোপসিন, ব্যান্ড3, জিপিসিআর, এইসব আছে। এবার ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল পাস ইন্টিগ্রাল প্রোটিন আর মাল্টিপাস ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। সিঙ্গেল পাস প্রোটিন বলতে কি বোঝাচ্ছে, যে এইসব প্রোটিনগুলো যে একবারই মেমব্রেন ক্রস করবে। যেমন এখানে দেখছো যে এই প্রোটিনটা একবারই মেমব্রেন ক্রস করেছে, তাই জন্য একে বলা হচ্ছে সিঙ্গেল পাস মেমব্রেন প্রোটিন। এখানে এই প্রোটিনটা দেখো এরা মেমব্রেনকে অনেকবার ক্রস করেছে, তাই জন্য একে বলা হয় হচ্ছে মাল্টিপাস মেমব্রেন প্রোটিন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে লেখা আছে ক্রস দ্য মেমব্রেন অনলি ওয়ান্স, এখানে ক্রস দ্য মেমব্রেন মাল্টিপল টাইমস, মাল্টিপাস প্রোটিন মাল্টিপল টাইম মেমব্রেন ক্রস করে। এক্সাম্পলগুলো দেখতে পারো গ্লাইকোফোরিন, নচ ডেল্টা, জিপিসিআর, এইসব প্রোটিনগুলো এখানে আছে। আচ্ছা, তোমাদের টাইম তো হয়ে গেল, এগুলো তাহলে নেক্সট দিন পড়াবো। ঠিক আছে, আজ এতদূরই থাক। তোমাদের কারো কোনো অসুবিধা আছে কোথাও বুঝতে? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতদূরই থাক, বাকিটা নেক্সট দিন পড়িয়ে দেবো।